যে সার্কিটটাকে ঘুরিয়ে লাগিয়ে দিয়েছে, এখানে যা কানেকশন করেছে এখানে উল্টো কানেকশন করেছে, আর কিছু করতে হবে না। আচ্ছা, আমরা অলরেডি কি কি জিনিস জেনেছি এই চ্যাপ্টারটায়, বিষয়বস্তু ছিল এতদিন অবধি তুমি বিভিন্ন রকম রেজিস্ট্যান্স কি করে মেজার করে সেটা জেনেছো। কি কি জিনিস মেজার করা জেনেছো? একটা সিম্পল ভোল্ট মিটার আর অ্যামমিটার মেথডে ফর বোথ লো রেজিস্ট্যান্স এন্ড হাই রেজিস্ট্যান্স দেখে নিয়েছো কি করে করে, একটাতে ভোল্ট মিটার আগে লাগাতে হয়, একটা ভোল্ট মিটারটা অ্যামমিটারে পরে লাগাতে হয়, দেখে নিয়েছিলে। নেক্সট তোমরা দেখেছো তোমার হচ্ছে ইয়ে কি বলে ওটাকে, হুইটস্টোন ব্রিজ মেথডে। নেক্সট তোমরা দেখেছো কেলভিনের ডবল ব্রিজ মেথডে। এবং কি এলো, যেটা বলছিলাম যে রেজিস্ট্যান্স, এই চ্যাপ্টার আমরা যেটা দেখেছি যে রেজিস্ট্যান্স মেজার করার টেকনিক কি কি, না একটা হচ্ছে সিম্পল ভোল্ট মিটার আর অ্যামমিটার মেথড, যেখানে ভোল্ট মিটার এবং অ্যামমিটারের আলাদা আলাদা রিডিং দেখা হয়, ভোল্ট মিটার রিডিং ডিভাইডেড বাই অ্যামমিটার রিডিং করা হয়। অর্থাৎ এখানে একটা ম্যানুয়াল ক্যালকুলেশন লাগে। লো রেজিস্ট্যান্সের জন্য একরকম, হাই রেজিস্ট্যান্সের জন্য একরকম। বলেছিলাম লো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে তোমার অ্যামমিটারটা আগে থাকবে, আর তোমার হাই রেজিস্ট্যান্স অ্যামমিটারটা পরে থাকবে। তো কি বলতে গেলাম, হ্যাঁ, তো যদি আমি এই রকম এই মেথডটাতে ভোল্টমিটার অ্যামমিটার মেথড ছিল। নেক্সট ছিল হুইটস্টোন ব্রিজ মেথড, যেখানে খুব সুন্দরভাবে ক্যালকুলেশন পাওয়া যাচ্ছিল, মানে ক্যালকুলেশন করে বার করা হচ্ছিল। নেক্সট ছিল কেলভিনের ডবল ব্রিজ মেথড, যেখানে আরো অ্যাকিউরেট ক্যালকুলেশনই ছিল, বাট আরো অ্যাকিউরেট রেজাল্ট পাওয়া যাচ্ছিল লো রেজিস্ট্যান্সের জন্য। নেক্সট আমার এলো ওহম মিটার, যেখানে আমি পেলাম একটা কাঁটা আছে, সেই কাঁটাটা একদম ডিসপ্লেস করে দিচ্ছে। এবং হাই রেজিস্ট্যান্স মেজার করার জন্য আমরা পেলাম মেকার, অ্যান্ড লাস্টলি পেলাম আর্থ রেজিস্ট্যান্স মিটার। তো এত রেজিস্ট্যান্স বের করার এতগুলো মেথড। আমাদের ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের জন্য প্যাসিভ এলিমেন্ট হিসেবে তিনটে জিনিস দায়ী: রেজিস্ট্যান্স, নেক্সট তোমার হচ্ছে ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স। পড়ে আছে এই দুটো, রেজিস্ট্যান্স মেজারমেন্টের আর কোনো মেথড নেই, যা আছে ওই কথাই। পরবর্তী হচ্ছে ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স মেজারমেন্ট। এবং এগুলোকেও কিভাবে করা হয়, এই মেজারমেন্ট গুলো টেকনিক কিন্তু এসেছে, মেন ধারণা হচ্ছে হুইটস্টোন ব্রিজ থেকে এসেছে। হুইটস্টোন ব্রিজের যে প্রিন্সিপালটা কি ছিল, না আমার এখানে চারটে আর্ম ছিল। আমরা দেখেছিলাম যে এটা যদি আর ওয়ান, এটা যদি আর টু হয়, এটা যদি আর থ্রি, আর এটা যদি আমরা আর নন রেজিস্ট্যান্স আর ফোর হয়, তাহলে আমরা দেখেছিলাম যে আর ওয়ান বাই আর টু ইকুয়াল টু আর থ্রি বাই আর ফোর যদি করা হয়, তাহলে দেখেছিলাম যে এই পয়েন্টের যা ভোল্টেজ, এই পয়েন্টেও সেম ভোল্টেজ দাঁড়ায়। যার জন্য এইখানে একটা গ্যালভানোমিটার লাগালে তার কাঁটাটা নাল পয়েন্টে দাঁড়িয়ে থাকে, যেটা হুইটস্টোন ব্রিজের মেন প্রিন্সিপাল ছিল। আর একটা কি করেছিলাম, এইখানটা করার সময় এখানে আমরা একটা ডিসি সাপ্লাই দিয়েছিলাম। বলছি যে ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিট্যান্স মেজার করতে হলে ভালো টেকনিক হচ্ছে এটাই। ঠিক আছে, আরো টেকনিক আছে। তো মেনলি এখন যে আমরা টেকনিক জানবো সেটা হচ্ছে ধর আজকে ইন্ডাকটেন্স মেজারমেন্টের টেকনিক জানবো। এবং কিছুই না, হুইটস্টোন ব্রিজের কাছ থেকেই কনসেপ্টটা চুরি করেছে একটা বিজ্ঞানী, দিয়ে নিজের মতো করে চালিয়ে দিয়েছে ম্যাক্সওয়েল ব্রিজ। একই যা হুইটস্টোন ব্রিজ তাই। তবে হ্যাঁ, পার্থক্য কোথায়, মেজারমেন্ট যখন করবো আমরা এখানে কিন্তু যেটা চেষ্টা করবো আমরা করতে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্সটাকেই নিয়ে চেষ্টা করবো করতে আর কি, রেজিস্ট্যান্সকে রাখবো, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তোমাদের কি মনে হয় এখানে ডিসি রেখেছিলাম রেজিস্ট্যান্স যখন ছিল, তখন ইন্ডাকটেন্স বা ক্যাপাসিট্যান্স মেজার করবো, তখন কি এখানে ডিসি রাখলে হবে নাকি এসি এসি করতে হবে? নিজেদের কনসেপ্ট কি বলে, বলো তোমার তো যা মনে হচ্ছে তাই বলো। কেন এসি? কেন ডিসি এসি? রাখলে হবে না কেন? স্যার, এসি দিতে হবে। হ্যাঁ কেন এসি, মানে ডিসি রাখলে কেন হবে না, কি মনে হচ্ছে, ভুল হলো তাও বলো। স্যার এসি দিলে পরে স্যার মানে ক্যাপাসিটরটা ওপেন সার্কিট হয়ে যাবে। এসি নয়, বলো ডিসি দিন।
আর ডিসি ইন্ডাকটেন্সটা দিলে শর্ট সার্কিট হয়ে শর্ট সার্কিট হয়ে যাবে, এইটা হচ্ছে কারণ। কারণ আচ্ছা। আমরা জানি যে একটা ডিসির কাছে, হ্যাঁ, একটা ডিসি সাপ্লাইয়ের কাছে একটা ইন্ডাক্টর কিন্তু বিহেভ করে অ্যাজ এ শর্ট সার্কিট। এটা ইনিশিয়ালি বিহেভ করে, মানে এই ইন্ডাকটেন্সটা ডিসির কাছে ইনিশিয়ালি বিহেভ করে ওপেন সার্কিটের মতো অ্যাট টি ইকুয়াল টু জিরো। ঠিক যখন সার্কিটটা কানেক্ট করছে অ্যাট টি ইকুয়াল টু জিরো, আর টি গ্রেটার দেন জিরো, অর্থাৎ 0.01 সেকেন্ড থেকে শুরু হচ্ছে, এই ইন্ডাক্টর হয়ে যায় শর্ট সার্কিট। এইটা হচ্ছে আফটার আফটার টি গ্রেটার দেন জিরো। মানে যে মোমেন্টে তুমি ধরো এটা, এখানে একটা সুইচ আছে তুমি করো, হ্যাঁ, যে মোমেন্টে তুমি সুইচটা কানেক্ট করছো ঠিক সেই মোমেন্ট, মেবি ইন দা অর্ডার অফ মাইক্রো সেকেন্ড অর মিলি সেকেন্ড, কি ইন্ডাক্টর লাগাচ্ছ, কত ভোল্টেজ দিচ্ছ, তার উপর ডিপেন্ড করবে। খুব অল্প, মানে খুবই অল্প সময়, মাইক্রো সেকেন্ড অর্ডারের জন্য এটা কিন্তু প্রথমের জন্য ওপেন সার্কিট, খুব অল্প সময়ের জন্য, তারপরেই হয়ে যায় ওটা শর্ট সার্কিট। ইন্ডাক্টেন্সটা আলাদা দেখতেই পাওয়া যায় না, এটা পুরো শর্ট সার্কিট দিয়ে হয় যদি এটা পিওর ইন্ডাক্টর হয়। অ্যাকচুয়ালি বাজারে তো পিওর ইন্ডাক্টর কিনতে পাওয়া যায় না। এর যেটুকু রেজিস্ট্যান্স, মানে একটা ইন্ডাক্টর মানে আমরা বুঝি যে বেসিক্যালি পিওর ইন্ডাকটেন্স প্লাস রেজিস্ট্যান্স, সেই রেজিস্টিভ পার্টটুকু না হয় এসে দাঁড়াবে, খুব অল্প রেজিস্টিভ পার্টটুকু এসে দাঁড়াবে, তবে এমন কিছু না। আমি যদি ধরেই নিই যে আইডিয়াল ইন্ডাক্টর যদি নিই, তাহলে এটা হচ্ছে বেসিক্যালি শর্ট সার্কিট। আর যদি এটা ক্যাপাসিটার নিই আমরা, যদি এটা ক্যাপাসিটার নিই, তাহলে ইনিশিয়ালি এটা বিহেভ করে শর্ট সার্কিটের মতো ইনিশিয়ালি। কেন ইনিশিয়ালি? কারণ তুমি যখনই এটা কানেক্ট করছো ঠিক সেই মোমেন্টের জন্য কি হচ্ছে, সেই মোমেন্টে দেখো ব্যাটারি কারেন্টটা ফ্লো হচ্ছে খুব অল্প সময়ের জন্য। কেন ফ্লো হচ্ছে জানো? এটা যদি 5 ভোল্টের হয়, তাহলে এই ক্যাপাসিটারটাও তো 5 ভোল্টে চার্জ হবে। সেই চার্জ হওয়ার জন্য যে চার্জ গুলো, আধানগুলো এইখান থেকে, হোল যেগুলো ছিল ব্যাটারি থেকে, হোল গুলো গিয়ে এখানে এই প্লেটটায় পৌঁছবে, আর এখান থেকে ইলেকট্রন গুলো গিয়ে এই প্লেটটায় পৌঁছবে, তাই না? ব্যাটারি হোলস গুলো গিয়ে এই ফার্স্ট প্লেটে পৌঁছবে, ক্যাপাসিটরের সেকেন্ড যে প্লেটটা আছে ওই প্লেটে ইলেকট্রন গুলো গিয়ে পৌঁছবে। তাহলে খুব এটা করতে তো কিছুটা সময় লাগবে। বলছি কতক্ষণ লাগবে? বলছি ইন দা অর্ডার অফ মিলি সেকেন্ড থেকে মাইক্রো সেকেন্ড হতে পারে। তাহলে খুব ওই অল্প সময়ের জন্য আমরা বলতে পারি যে ব্যাটারি কারেন্টটা যেন ফ্লো করে যাচ্ছে। দেখো, এখান দিয়ে হোল ফ্লো করছে, এদিক দিয়ে ইলেকট্রন ফ্লো করছে, তাহলে বলবো না কারেন্ট ফ্লো হচ্ছে। কতক্ষণ সেটা? যতক্ষণ ক্যাপাসিটরটা চার্জ হতে সময় লাগছে। এটা অবশ্যই খুব খুব লো, কিন্তু খুব ইনিশিয়ালি, ওই জন্য বলতে পারি যে ব্যাটারিটা যেন শর্ট সার্কিট মতো ইউজ করে এই ক্যাপাসিটরটা। তারপরে আর টি গ্রেটার দেন জিরো, মানে 0তম সেকেন্ডের পরেই পরবর্তী সময় এটা হয়ে যায় ওপেন সার্কিট। তাহলে এই সব জিনিসগুলো যদি আমরা ব্রিজে লাগাই, তাহলে আমরা এটাকে পাত্তাই খুঁজে পাবো না যদি এখানে ডিসি থাকে। ম্যাক্সওয়েল কি বললেন? এরকম নয়। তার মানে কি, হ্যাঁ, তোমার যদি যেমন রেজিস্ট্যান্স মেজার করেছিলে, চারটেই R1 R2 R3 R4, চারটেই আর নিয়েছিলে, এখানে কি চারটেই এল নেবে? ম্যাক্সওয়েল বলেন যে ওটা করার দরকার নেই। ইন্ডাকটেন্স যদি মেজারমেন্ট করতে হয়, তাহলে মাত্র তোমার দুটো ইন্ডাক্টর নিলেই হবে। সেটা কিরকম? উনি বললেন সার্কিটটা কিভাবে করতে হবে। এই হচ্ছে তো, এই দেখো, এইদিকে একটা রেজিস্ট্যান্স নেবে, এইদিকে একটা রেজিস্ট্যান্স নেবে, ঠিক আছে? নেক্সট টু রেজিস্ট্যান্স, এইখানে আরেকটা ছোট্ট রেজিস্ট্যান্স নিতে পারো ভ্যারিয়েবল। আচ্ছা এটা এটা পরে আমি করছি। এখানে একটা ইন্ডাক্টর লাগাবে, এইখানে একটা ইন্ডাক্টর লাগাবে, এইখানে সেই ইন্ডাক্টরটাই লাগাবে যেটা তুমি মেজারমেন্ট করতে চাইছো, এল এক্স। আর এইখানে যে ইন্ডাক্টরটা লাগাবে সেটা তোমার অলরেডি জানা, এটা তোমার অলরেডি ধরো জানা। বাজার থেকে যে ইন্ডাক্টর কিনছো তুমি, সেই ইন্ডাক্টরের, বাজার থেকে যখন একটা ইন্ডাক্টর তুমি কিনবে, সেই ইন্ডাক্টরের কেনার সময় দুটো কথা আগেই বলেছি, বাজারে পিওর ইন্ডাক্টর কিনতে পাওয়া যায় না এবং তৈরিও করা যায় না।
কোন ইন্ডাক্টর বাজারে পিওর ইন্ডাকটেন্স তৈরি করা সম্ভব হয় না। একটা ইন্ডাক্টর মানেই কিন্তু সেটা এল প্লাস আর, তার মধ্যে ছোট্ট একটা হলেও রেজিস্ট্যান্স থাকবে। তা তুমি যখন এটা কিনছো বাজার থেকে, তার এল ভ্যালুটাও বলা আছে এবং তার সাথে তার ছোট্ট আর ভ্যালুটাও বলা আছে, ছোট্ট আর, এই দুটো বলা আছে। ঠিক আছে, এটা তো ধরো R2, এটা ধরো তোমার R1, এটা LX যেটা তুমি মেজারমেন্ট করবে। এই দুটো আর্মে বলছে এটা লাগাও, আর কোনো লাগানো দরকার নেই। অর্থাৎ এইখানে নর্মাল R3 লাগাও, এখানে নর্মাল R4 লাগাও। হুম, যা ছিল এখানে একটা গ্যালভানোমিটার লাগাও, দিয়ে ব্রিজটাকে ব্যালেন্স করতে হবে। আর কি লাগাবো? দেখো এখানে এসি সোর্স লাগিয়েছি, ঠিক আছে। ব্যাপারটাকে একটু just ভালোভাবে বোঝো জিনিসগুলো। R1, R2, R3, R4 এই চারটেই আমাদের জানা, নন নন রেজিস্ট্যান্স। ঠিক আছে, চারটে আমরা জানা, মনে করো একদম এক্সাক্ট ভ্যালুগুলো জানি। আমি বাজার থেকে যে ইন্ডাক্টরটা কিনে লাগিয়েছি, মানে যেটার এল ভ্যালু আমার জানা এবং স্মল আর যে ভ্যালুটা ওটাও আমার জানা। কেন জানা? কারণ জানতে হবে। না জানলে, মানে আগেই বলছি, ইন্ডাক্টর তুমি যখন কিনছো তখন এই ছোট আর ভ্যালুটা অবশ্যই জানা থাকতে হবে, জানলে ভালো হয়। তুমি যেটা মাপতে চলেছো এল এক্স, এর রেজিস্ট্যান্স ভ্যালু, এরও ধর একটা রেজিস্ট্যান্স ভ্যালু থাকবে, এর যেমন আছে এরও থাকবে একটা। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এর এর যেটা আছে ওটা কি তোমার জানা দরকার? তুমি বলছো না ওটা আমার জানার দরকার নেই, আমার শুধু এর হেনরিটা জানলেই হবে, ওর ভেতরে কতটা রেজিস্ট্যান্স আছে ওটা আমি ভাবছি না। আমি ওটাকে অ্যাজ এ ইন্ডাক্টর হিসেবে ইউজ করব, তাতে আমার যা শুধুমাত্র এল এল এর টুকু আমি জানতে চাইছি। অর্থাৎ তুমি জানতে চাইছো সেলফ ইন্ডাক্টেন্সটা জানতে চাইছো শুধু, অনলি। অনলি এটা জানতে চাইছো, কোনো রেজিস্ট্যান্স ভ্যালু তুমি জানতে চাইছো না। এর ভেতরে যে কি রেজিস্ট্যান্স ঢুকে তোমার জানা দরকার নেই। মানে তুমি জানতে তুমি শুধু চাইছো সেলফ ইন্ডাক্টেন্স ভ্যালুটা কি নেই। এবার একটা প্রশ্ন আসতে পারে, স্যার ইন্ডাক্টেন্স তো বুঝলাম, সেলফ ইন্ডাক্টেন্স কি জিনিস? সেটা হচ্ছে যে যখন ধরো এই একটা ইন্ডাক্টর রেখেছো, আবার পাশে একটা ইন্ডাক্টর রেখেছো, ঠিক আছে, দেখবে ধরো তুমি এটার ভেতর দিয়ে কারেন্ট পাঠাচ্ছ, পাঠাচ্ছ তো কারেন্ট এটার ভেতর দিয়ে, কি হলো? সঞ্জু বাউরি, তুমি কি প্রথম এলে এখানে? ক্লাসটা আজকে তোমার প্রথম, একটু জিজ্ঞাসা করছি। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, এমনি ক্যামেরা অফ করে রাখো, মাইকটাকে মিউট রাখো, যখন কোনো জিনিস জিজ্ঞাসা করবে তখনই কিছু বলছি, ঠিক আছে? এখন মাইক মিউট রাখো। আমি তোমাকে ক্লাস নেওয়ার পর বলে দিচ্ছি। তো যেটা বলছিলাম যে এটা হচ্ছে তোমার ম্যাক্সওয়েল ব্রিজ, ম্যাক্সওয়েল সেলফ ইন্ডাকটেন্স, যেটা আমি সেলফ ইন্ডাকটেন্স মেজারমেন্ট করবো। বক্তব্য হচ্ছে স্যার সেলফ ইন্ডাকটেন্স কি জিনিস? সেটা হচ্ছে মনে করো তুমি পাশাপাশি দুটো ইন্ডাক্টর নিয়েছো, তখন এর ভিতর দিয়ে একটা আই কারেন্ট পাঠাচ্ছ। হ্যাঁ, এর across একটা ধরো তুমি ভোল্টেজ সাপ্লাই দিয়েছো, ধরো একটা ভোল্টেজ সাপ্লাই তুমি দিয়েছো, দিয়ে তুমি দেখলে যা হয় আর কি, দেখলে একটা আয়ের একটা সার্টেন ভ্যালু তুমি মেজারমেন্ট করে পাচ্ছ, ধরো একটা অ্যামমিটার লাগিয়েছো, তা আয়ের একটা সার্টেন ভ্যালু আছে, ভালো কথা। এর সঙ্গে না টাচ করিয়ে পাশাপাশি একটা ইন্ডাক্টর তুমি রেখেছো, যার ভিতর দিয়ে তুমি ধরো আরেকটা কারেন্ট সাপ্লাই পাঠিয়ে দিচ্ছ, দেখবে এই আয়ের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। মানে এইটা দেখবে চেঞ্জ হয়ে গেল, এটার সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই, পাশাপাশি রেখেছো, তাও দেখবে এখান দিয়ে যদি কোনো কারেন্ট পাঠাও, দেখবে তার এফেক্ট এখানে চলে এসেছে, এই আইটা চেঞ্জ হয়েছে। আই যদি চেঞ্জ হয়ে থাকে, ভি ধরো আমি চেঞ্জ করিনি, আই গেল চেঞ্জ হয়ে, তাহলে কে চেঞ্জ হয়েছে? তাহলে অবশ্যই ইন্ডাক্ট্যান্স চেঞ্জ হয়েছে। কি বলছে? বলছে যে একটা একটা ইন্ডাক্টরের নিজের একটা ইন্ডাক্ট্যান্স থাকে, যাকে বলি আমরা সেলফ ইন্ডাক্ট্যান্স। তার পাশে যদি একটা ইন্ডাক্টর রাখি বা কাছাকাছি করে একটা ইন্ডাক্টরকে রাখি, তখন যা হয় আর কি, এই ইন্ডাক্ট্যান্স কি করে, এর যে কাজ হচ্ছে ফ্লাক্স তৈরি করে, ম্যাগনেটিক ফ্লাক্স, কিছু পরিমাণ ফ্লাক্স এখানেও ইনডিউসড হয়ে যায়।
যার জন্য এর নিজের ইন্ডাক্ট্যান্স ভ্যালুটাই চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ এর একটা এফেক্ট এর উপর আছে। শুধু এটা আলাদা সার্কিট নয়, কাছাকাছি একটা সার্কিট রাখলেও হবে। তুমি যদি মনে করো এরকম যে আমি এই একটা ইন্ডাক্ট্যান্স নিলাম, এই একটা ইন্ডাক্ট্যান্স নিয়েছি, এটার ইন্ডাক্ট্যান্স L1, এটার ইন্ডাক্ট্যান্স L2, দিয়ে মনে করো আমি একটা সার্কিটের মধ্যে লাগিয়েছি, টোটাল ইন্ডাক্ট্যান্স কত? আমরা চট করে আগে বলে দিই যে L ইকুয়াল টু L1 প্লাস L2। কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে যে যখন এটা কাছাকাছি রয়েছে না, এর কিছু পরিমাণ ফ্লাক্স এতে একে দেবে, মানে একে ইনডিউস করবে, আবার এর তৈরি করা কিছু ফ্লাক্স একে ইনডিউস করবে। এই ঘটনাটাকে বলা হয় মিউচুয়াল ইন্ডাক্টেন্স। যার কারণে একটা মিউচুয়াল ইন্ডাক্টেন্স তৈরি হয়। অ্যাকচুয়াল ভোল্ট হবে +-2M, যেখানে এম হচ্ছে মিউচুয়াল ইন্ডাক্টেন্স, এর ভ্যালু হচ্ছে √L1 L2। প্লাস আর প্লাস মাইনাস কেন? যদি ইন্ডাক্টর দুটোর পোলারিটি একই দিকে থাকে, অর্থাৎ এদের পাকানোর নেচারটা একই দিকে থাকে, তার সাথে পাকানো একই দিকে থাকে, তাহলে প্লাস হবে। দুটো যদি সেম ডিরেকশনে থাকে তাহলে প্লাস হবে, যদি দুটো রিভার্স ডিরেকশনে থাকে তাহলে এটা মাইনাস হবে। দ্যাটস ওয়াই প্লাস মাইনাস। এক তো এইটাকে, এই এম পার্টটাকে বলা হয় মিউচুয়াল ইন্ডাক্টেন্স। আমার মিউচুয়াল এর উপর অন্য কার এফেক্ট পড়ছে না পড়ছে আমার দেখার দরকার নেই। আমি সেই জন্যই ম্যাক্সওয়েল ব্রিজটা ছোট নয়, এই ব্রিজটা যথেষ্ট সাইজে বড়, এবং এর থেকে এর ডিস্টেন্স এনাফ রাখা হয় যাতে করে এর ইন্ডাক্টেন্সের যেন ওর উপর না এফেক্ট ফেলতে পারে। তো আমি এখন যেটা এল মাপছি, আমাকে এখন থেকে জানতে হবে যে যে কোনো ইন্ডাক্টেন্সের ক্ষেত্রে দু রকম কথা হয়। একটা হচ্ছে সেলফ ইন্ডাক্টেন্স, যদি সে শুধু একাই থাকে তাহলে আমি তাকে সেলফ ইন্ডাক্টেন্স হিসেবে তার ইন্ডাক্টেন্সটা মেজার করতে পারবো। যদি কাছাকাছি অন্য কোনো ইন্ডাক্টর চলে আসে তাহলে তার মিউচুয়াল ইন্ডাকশন ওর উপর পড়বে, তখন তাকে বলা হয় মিউচুয়াল ইন্ডাকটেন্স, যেটাকে আমি সিস্টেমে আমি দেখতে চাইছি না। আমি শুধু মাপতে চাইছি সেলফ ইন্ডাকটেন্স অনলি। বোঝা গেছে ব্যাপারটা কি বলতে চাইলাম? তোমার সার্কিট থিওরিতে অলরেডি এটা আছে। তো আমার বক্তব্য হচ্ছে আমি এখন এটা এই মাপবো, আর যেটা বললাম যে এর একটা নিজের একটা রেজিস্ট্যান্স হচ্ছে এল, ভালো কথা। এবার আমি ধরো এখানে একটা সাপ্লাই দিয়েছি, যে সাপ্লাইটা হচ্ছে এই ভোল্টেজটা হচ্ছে ই। হ্যাঁ, এখানে ভোল্টেজ দিচ্ছি ই, আর যা হয় এখানে ভোল্টেজ তৈরি হয়েছে E1, মানে এই আর্মটার এক পাশে নাম দিচ্ছি ধরো A B C D। তাহলে এ বি এক ক্রসে ভোল্টেজ তৈরি হয়েছে মনে করো E1, এর এক ক্রসে তৈরি হয়েছে মনে করো E2, এখানে তৈরি হয়েছে মনে করো E3, এর এক ক্রসে ভোল্টেজ তৈরি হয়েছে E4। এবং কি করতে চাইছি, আমরা চাইছি ব্যালেন্স করতে, তাহলে R2 রেজিস্ট্যান্স থেকে মনে করো আমি ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স করে দিলাম। R2 রেজিস্ট্যান্সকে আমি করে দিলাম ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, অর্থাৎ ভ্যারি করতে পারবো। যখন ভ্যারি করতে পারবো, আমি দেখলাম যে ধরো কানেক্ট করলাম, কানেক্ট করার সঙ্গে সঙ্গে দেখলাম এই কাঁটাটা ধরো এইদিকে হেলে আছে। আমি এবারে এইটাকে অ্যাডজাস্ট করতে শুরু করলাম যাতে করে এই কাঁটাটা ঘুরতে শুরু করে এবং একদম নাল পয়েন্টে দাঁড়ায়। নাল পয়েন্টে দাঁড়িয়েছে মানে কি, ব্যালেন্স হয়ে গেছে ব্রিজটা এখন। তাহলে আমরা এখন ভিবি ইকুয়াল টু ভিসি ভিডি, এই পয়েন্টের ভোল্টেজ এই পয়েন্টের ভোল্টেজ সেম। শুধু তাই নয়, দেখো এই টোটালটার এক আমি যে ই অ্যাপ্লাই করেছি ভোল্টেজ, হ্যাঁ বলা হয়নি, ফ্রিকোয়েন্সি মনে করো ওমেগা। আমি যে টোটাল ভোল্টেজটা অ্যাপ্লাই করেছি ই, দেখো সেই ভোল্টেজটা ইকুয়াল টু বেসিক্যালি এই ভোল্টেজটা এ আর বি এর এসি টার্মিনাল এসছে, মানে E1 প্লাস E3, সেটাই আবার দেখো E2 প্লাস E4। শুধু তাই নয়, এই দুটো পয়েন্টের ভোল্টেজ সেম, এটা কমন পয়েন্ট যদি হয় তাহলে অবশ্যই দেখো E1 ইকুয়াল টু E2, মানে এই আর্মের ভোল্টেজ এই আর্মের ভোল্টেজ সমান। আগেও কনসেপ্টটা পেয়েছো তোমরা, E1 ইকুয়াল টু অবশ্যই E2, আর অবশ্যই E3 ইকুয়াল টু E4। এটা তো হবেই, এখান থেকে দেখতে পাচ্ছি এই ইকুয়েশন থেকে এটা হলে এটা হবে। কারো অসুবিধা নেই এখানটা আশা করি। আর কি কি কেস দেখার আছে? না, এটা একটা হলো। দ্বিতীয় হচ্ছে ব্যালেন্স কন্ডিশন যখন অলরেডি হয়ে গিয়েছে, তখন আমাকে তাহলে এই ব্যাপারটা ব্যালেন্সিং ব্যাপারটা ভাবতে হবে, কি করে ব্যালেন্সিং হয়েছে। তাহলে ব্যালেন্সিং এর শর্ত কি? বলছি টোটাল ইম্পিডেন্স বাই টোটাল ইম্পিডেন্স ইকুয়াল টু টোটালি এই ইম্পিডেন্স বাই ইম্পিডেন্স। তাহলে এই ইম্পিডেন্সটা কতটা একটু কেউ আমাকে বলো, বলো এটা এটা কতটা একটু কেউ বলো আমাকে।
স্যার হুম, R1 প্লাস জে এক্সেল। যে এক্সেল না করে আমি একদম ওমেগা যে যে ওমেগা বলতে না, হ্যাঁ যে ওমেগা বেসিক্যালি, মানে ওই এক্সেল এক্সেল না বলে আমি ওমেগা এর টার্মে বলছি, ঠিক আছে? আর যেটাকে এখন ছেড়ে দাও, আমি যে ফরম্যাটে নিচ্ছি। R1 প্লাস ওমেগা এল এক্স করে দিলাম, ঠিক আছে? নিচেরটা হয়ে গেল। দেখো ঠিক কিনা? এর যে এর যে এই ইন্ডাক্টরের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আর যেটা, ওটাকে আমি এর সঙ্গে সিরিজ করে দিতে পারি, একই ব্যাপার। ঠিক আছে, তো এইটা তোমার হচ্ছে ব্যালেন্সিং এর শর্ত, আমি বলতে পারি এরকম। অর্থাৎ এই ইম্পিডেন্স বাই ইম্পিডেন্স ইকুয়াল টু এই ইম্পিডেন্স বাই ইম্পিডেন্স, এইরকম একটা করলে তবে এরকম ব্যালেন্সিং একটা শর্ত দেওয়া হয়। শুধু তাই নয়, আরো কিছু জিনিস একটু খেয়াল করো। সেটা কি না, এই যে টোটালটা আমি অ্যাপ্লাই করেছি, এখানে খেয়াল করে দেখো E1 আর E2 হচ্ছে ইকুয়াল। আর একটা হচ্ছে যে এই যে ই ইকুয়াল টু বলছি E1 প্লাস E3, এটা কিন্তু ভেক্টর ভেক্টর অ্যাডিশন। কারণ আগেই বলছি সিস্টেমটা এখন এসি হয়ে গেছে। এই যে সিস্টেমটা, এটা এখন পুরোপুরি এসি সিস্টেম হয়ে গেছে, যার কারণে এগুলো কিন্তু সব হয়ে গেছে ভেক্টর এখন। অর্থাৎ এরা এখন সেম ডিরেকশনে নাই। যেমন ধরো এইটার ভেতর দিয়ে মনে করো তুমি I1 কারেন্ট যাচ্ছে, হ্যাঁ, এইটার ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে I1, আর এইটার ভেতর দিয়ে মনে করো কারেন্ট যাচ্ছে I2। যেহেতু নাল পয়েন্ট রয়েছে, তাহলে এদিক দিয়ে নিশ্চয়ই কোনো কারেন্ট আসবে না, তাই না? মানে যা I1 স্যার এখানে, বলো বলো। তার মানে তো এটা গ্যালভানোমিটার হলে হবে না। কেন গ্যালভানোমিটার? গ্যালভানোমিটার যেটা, গ্যালভানোমিটার হলে পরে ডিসি তে তো এটা লড়বেই না, এসি তে তো স্যার এটা এমআই করে দিলে লড়বেই না। বুঝলাম না, গ্যালভানোমিটার বললে নড়বে না কেন? স্যার এসি তে গ্যালভানোমিটারটা কি হবে স্যার? স্যার এটা পিএমসি তো, হ্যাঁ পিএমসি তো, হোক না। পিএমসি তে কিন্তু এসি তে তো কাজ করে না স্যার, ও আচ্ছা, ডিসি তুমি তে ওইটা কাজ করে। বলছো। আচ্ছা সে ঠিক আছে, কিন্তু এখানে বুঝে গেছি তুমি তোমার পয়েন্টটা। ব্যাপারটা হচ্ছে যে গ্যালভানোমিটার, দেখো গ্যালভানোমিটার তোমার ইয়ে করতে হবে না, মানে ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তুমি এটা বলছো, যে গ্যালভানোমিটার ডাইরেক্ট এসি হলে তো এক জায়গায় দুটো দাঁড়িয়ে থাকে। না, এটা এটা সেই মানে ইয়ে টাইপের গ্যালভানোমিটার হতে হবে। গ্যালভানোমিটার মানেই যে এসিতে কাজ করবে, তোমাদেরকে যেটা পড়ানো হয়েছে, যদি ওটা পিএমএমসি ইনস্ট্রুমেন্ট হয়, পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল হয় গ্যালভানোমিটারটা, তাহলে ওটা এসিতে কাজ করবে না। যদি পিএম, তোমার মিউট করো মিউট করো, যদি পিএমএমসি ইনস্ট্রুমেন্ট না হয়ে ওটা পিওরলি তোমার ইয়ে হয়, পিএমএমসি না হয় দুটোই কয়েল থাকে। দেখো ব্যাপারটা কি, একটা কাঁটা যদি নড়তে হয়, ভালো করে দেখো পুরো জিনিসটা খেয়াল করো। তোমাদের এই গ্যালভানোমিটার মানে যেটা পড়ানো হয়েছে, সেটা হচ্ছে এরকম একটা জিনিস পড়ানো হয়েছে। সেটা কি, যে একটা পার্মানেন্ট ম্যাগনেট আছে, তার মাঝখানে একটা কয়েল আছে, সেই কয়েলের সাথে কাঁটা ফিট করা আছে। সেই কয়েলের ভেতর দিয়ে আমি যদি কারেন্ট পাঠাই, এটা এনার্জাইজ হবে, যেটা পজিশন আসতে চাইবে তখন ডান দিকে বা বাঁ দিকে ঘুরবে, এই তো বলছে। তাতে কি কারণ, কেন ঘুরতেছে? কারণ কারণ এই দুটো ছিল এন আর এস, এই দুটোকে আমি ফিক্সড করে দিয়েছিলাম। এখন যদি এমন করি যে এইগুলোকে ফিক্সড কয়েল না করে, এই যে কন্ডাক্ট কয়েলটা রয়েছে, সেটাকে আমি এটার ভেতর দিয়ে পাস করাই, এটাকেও পার্মানেন্ট ম্যাগনেট না করে। দেখো এবার স্যার এতে করে কি হবে, হ্যাঁ স্যার ওখানে বলি, যদি মুভিং আয়রন ব্যবহার করা হয়। হয়তো মুভিং আয়রনেরই কনসেপ্ট এটা, ওইটারই কনসেপ্ট এটা। আমি ব্যাপারটা বলছি কিছু, দেখো তোমাদের ইয়ে ছিল যে যদি এসি পাঠাতাম তাহলে কি হতো, একবার এইদিকে টর্ক একবার এদিকে টর্ক, যে আলটিমেটলি কাঁটা নড়তে পারতো না, কাঁটা একদিকে দাঁড়িয়ে থাকতো। পার্মানেন্ট ম্যাগনেট হলে ওই সমস্যা ছিল। কিন্তু তুমি যখন এরকম একটা কয়েল করেছো, তখন দেখো কি দাঁড়াবে, যখন ধরো কারেন্ট এদিকে যাচ্ছে, ধরো এটা এন এটা এস,
তখন ডিফ্লেকশন টর্ক পাচ্ছে এদিকে, তখন সে নড়তে চাইবে। পরের মোমেন্টে কারেন্টের ডিরেকশন যখন চেঞ্জ হয়ে যাবে, তখন কারেন্টটাও তো সম্পূর্ণ ডিফারেন্ট হবে। তখন এটা হয়ে যাবে এস, এটা হয়ে যাবে এন, তখন দেখবে কয়েল এদিকেই ঘুরতে চাইবে। আগেরটা কেন ঘুরতে পারছিল না? কারণ এটা এন আর এক্স তাদের পজিশন ফিক্স করে, নর্থটা নর্থ ছিল, সাউথটা সাউথ ছিল। যখন এই কয়েলটাকে তুমি এটার উপর দিয়েই পেঁচিয়ে দিলে, তখন তো এটাও এসি যখন উল্টাবে, উল্টো সময় তো এটাও উল্টাবে। তোমার ব্যাপারটা বোঝা গেছে কি হলো? তাহলে তখন দেখো এখানে ভেতর দিয়ে কারেন্টটা যখন এদিকে যাচ্ছিল, কাঁটা ঘুরছিল। আগের ক্ষেত্রে পিএমসি ক্ষেত্রে এদিকে গেলেও কাঁটা ঘুরছিল, এদিকে গেলেও ঘুরছিল, দুটো ক্ষেত্রে সেম ছিল, ওই জন্য উঠতে পারছিল না। আর এখানে কি, কারেন্টের ডিরেকশন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে পোলগুলো চেঞ্জ করে দিচ্ছে, তাহলে সেটা নেট রেজাল্টটা একই দিকে পড়বে। বোঝা গেছে ব্যাপারটা? এসির গ্যালভানোমিটার এগুলো, ঠিক আছে? ওকে। তো ঠিক আছে, আমি এটা বুঝলাম। বেশ, তাহলে আমরা দেখলাম যে এই রকম একটা ঘটনা ঘটেছিল। আর কি কি ঘটনা ঘটেছে দেখো, খেয়াল করে দেখো, এগুলো আমি যেটা বললাম সব ভেক্টর সাম। তো যখনই ভেক্টর সামের কনসেপ্ট এলো, তখনই দেখা যাচ্ছে যে এইটা আর মানে অর্থাৎ ই1 আর ই3 ডাইরেক্ট অ্যাডিশন হচ্ছে না, ভেক্টর অ্যাডিশন হচ্ছে। অর্থাৎ আমি যদি বলি আমার এইটা আই, মনে করো এইটা আমার আই কারেন্ট, I1, বা এইটা ধরো আমার I1 R1, তাহলে এইখান দিয়ে কত ভোল্ট কারেন্ট বেরিয়ে যাচ্ছে, ই1 ইকুয়াল টু, তারপর ই1 এর ভ্যালু হচ্ছে I1R1 প্লাস জে I1 ওমেগা এল এক্স। ই1 যদি বলি I1R1 প্লাস জে ইন্টু I1 ওমেগা এল এক্স, এটা ই1টা। তাহলে এটা যদি I1R1 হয়, আর মনে করো এই দিকে হচ্ছে, এটা হচ্ছে মনে করো তোমার I1 ওমেগা এল এক্স, আর আর এক্স, তাই না? এটাকে তুমি অ্যাডিশন করো, দিস উইল বি ইয়োর ইউ1। দেখো এটা যদি I1 এর ডিরেকশন হয়, তাহলে I1R1 আর I1 ওমেগা এল এক্স, এটাকে অ্যাড করলে হচ্ছে এটা হচ্ছে ইউ1। সেরকম ই3 কতটা, না এখানে কত কারেন্ট যাচ্ছে, দেখো I1 কারেন্টটাই যাচ্ছে দিক দিয়ে, তার মানে কি I1R3, ধরো দিস উইল বি সামথিং লাইক দিস, I1R3, এটাই I1, এর উপর দিয়ে মনে করো এরকম পজিশনে দাঁড়াবে। এটা কালি নেই, ধরো এই অবধি এলো I1R3, এই অবধি, মানে এইটা হচ্ছে তোমার ই ই ই থ্রি, এটা হ্যাঁ, এইটুকু হচ্ছে তোমার ই3। তাহলে দেখো এইটা হচ্ছে ই1, এইটা হচ্ছে ই3। আচ্ছা, ইকুয়াল টু কি, দেখো ই1 প্লাস ই3, তার ভেক্টর এডিশন, মানে ই1 প্লাস ই3, দুটোর এডিশন হচ্ছে তোমার ই ভোল্টেজ। মানে এইটা তোমার ই1 যদি হয়, এটা তোমার ই3 হয়, তাহলে সেই প্যারালালোগ্রাম ল ফেলো, তাই না? দেন দিস উইল বি ইয়োর ই, দেখো এইটা হচ্ছে অ্যাকচুয়াল ই। আবার সেই ইটা আবার দেখো, আমি যদি এই দিক দিয়ে ভাবি, ই2 রেসপেক্টে ভাবি, ওটাও মোটামুটি এইরকম জায়গায় দাঁড়াবে। আচ্ছা, ওইটা আমি আর রাখছি না, ওটা ছেড়ে দাও। আমার এইটা হচ্ছে মনে করো আমি একটাই করলাম, এটা হচ্ছে আমি ই আর কি। অর্থাৎ ইটা হচ্ছে ই1 ই3 তোমার একদম ভেক্টর অ্যাডিশন। এইটা করে এটাই বোঝার চেষ্টা করা হলো যে আমার সিস্টেমে আর মানে আমার যেটা বলতে দেখো ই3টা, এটা দেখো পিওর অ্যাক্টিভ, মানে এই I1 এর এই ই3 কম্পাউন্ডটা দেখো একদম পুরো এর 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 ইয়েটা দেখো, এটা পুরো রেজিস্টিভ এর ভেতর দিয়ে যাচ্ছে, তার মানে এটা রেফারেন্স 0।
E1 যেটা আছে তার হচ্ছে হাই রেফারেন্স, আবার যখন আমি দুটোকে অ্যাডিশন করছি সেটা হচ্ছে আমার দুটোর মাঝামাঝি প্যারালালোগ্রাম ল অনুযায়ী যা দাঁড়ায় সেরকম দাঁড়িয়ে তার reference। সেই একই শর্ত যখন এই সার্কিটে ফলো হবে, অর্থাৎ এই সার্কিটে যা জিনিস হলো, এইটা সার্কিট তুমি তো করো ওরকম একটা রেজাল্ট পাবে। ঠিক আছে, দেখবে যে E1 আর E2, মানে ওই ছবিটাও যদি আঁকতে যাও, এঁকে গিয়ে দেখবে যে E1 এর যা অ্যাঙ্গেল, E2 তাই অ্যাঙ্গেল, সেম ম্যাগনিটিউড। তবেই E1 আর E2 দুটোরই কার্ভ হচ্ছে এটা। একইভাবে E3 আর হচ্ছে E4 দুটোরই ম্যাগনিটিউড হচ্ছে এটা। অর্থাৎ আমি যেটা বলতে এলাম যে সেম সার্কিট তুমি যদি আরেকটাই করো না, আরেকটা ডায়াগ্রাম ড্র করো, এক্সাক্ট ম্যাগনিটিউড তো তোমার জানা আছে, জানার পর তুমি যদি ছবিটা ড্র করো, করে দেখবে E1 আর E2 যা সেম লাইন, আর E3 আর E4 সেম লাইন, তবেই না এটা হয়েছে, তবেই তো এটা হয়েছে। এই যে, এবং সেইটা করার জন্যই দেখবে E3 আর E4 টা সেম, E1 আর E2 টা এক্স্যাক্টলি সেম, অর্থাৎ এদের ভেক্টর ডিরেকশন গুলো দেখবে এক্স্যাক্টলি সেম। যখনই দেখা গেল যে এটা সেম আছে, তখনই ম্যাক্সওয়েল বললেন যে এত তোমার এই ওমেগাটাকে নিয়ে ঝামেলা করার দরকারই নেই, ওমেগা যাই হোক ওমেগার উপর এটা ডিপেন্ড করবে না। ঠিক আছে, উনি ডাইরেক্ট বলে দিলেন যে ওমেগা। হ্যাঁ, কি বলছিলাম? হ্যাঁ, হ্যাঁ, ম্যাক্সওয়েল তখন বললেন যে কি করতে হবে আমাকে, যে E1 আর E2 যেটা, যেহেতু এরা একদম সেম, এর যা ম্যাগনিটিউড, যা ডিরেকশন, E2 তারও হচ্ছে একই ডিরেকশন, একই সবকিছু। উনি বললেন যে আলাদা করে এই ওমেগা নিয়ে ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। উনি ডাইরেক্ট কি বলে দিলেন, ডাইরেক্ট বলে দিলেন যে একদম তোমার যেটা LX, তার ভ্যালু হচ্ছে আমার, LX এর যে ভ্যালুটা সেটা হচ্ছে R1/R2 ইন্টু L। একদম ডাইরেক্ট কথা বললেন। সরি সরি সরি, আর ছিল এত, সরি সরি, এই পার্টটা না, এই পার্টটা মানে এখানে আমি যাই কি না কেন, এখানে আমি যা ভ্যালু বা যাই করি না কেন, মোটামুটি আমার বক্তব্যটা হচ্ছে যে আমি এই R3/R4 দেখবো যে এইটা, অর্থাৎ এটা বাই তোমার ধরো এই ইন্ডাক্টর বাই ইন্ডাক্টর ইকুয়াল টু এইটা বাই এটা। কারণ ব্যাপারটা কি, রেশিও গুলো সবসময় সেম থাকবে। প্রশ্ন ধরে স্যার যে স্যার এইগুলো কোথায় গেল, তো উনি বলছেন যে এটা যেহেতু দুটো ভোল্টেজ আর কি, দেখো এদের যে অ্যাঙ্গেলটা, এরা সবাই রেফারেন্স ছেড়ে একটা পার্টিকুলার অ্যাঙ্গেল করে দাঁড়িয়েছে। এই অ্যাঙ্গেলটা কার জন্য এসেছে? অ্যাঙ্গেলটা অবশ্যই এদের ভ্যালুর জন্য এসেছে, এটা এবং এটার জন্য। ওই যখন এই ব্যালেন্স কন্ডিশনে আসছে, দুটো E1 আর E2 দুটো সেম অ্যাঙ্গেলে দাঁড়াচ্ছে, তখন হচ্ছে বেসিক্যালি এই রেশিওটার সাথে এই রেশিওটা সমান হয়ে যায়। এটা ম্যাক্সওয়েল। ঠিক আছে, যেখানে আরেকটা ইকুয়েশন হচ্ছে যে R3/R4 এর ভ্যালু কত হবে, এটা দেখবে এটার সঙ্গে দাঁড়াবে, এদের এটার সঙ্গে সমান হবে যা ছিল। অর্থাৎ এইটা থেকে শুধু R1, আর যেটা আছে R2+R। অর্থাৎ টোটাল সার্কিটটা যদি ইন্ডাক্টর না থাকতো, ভালো করে দেখো, ইন্ডাক্টর যদি না থাকতো তাহলে এখানে কে থাকতো? এখানে শুধু থাকতো শুধুমাত্র R2+R, ওখানে থাকতো শুধুমাত্র R1, এদিকে থাকতো শুধু R3, এখানে R4। সেক্ষেত্রে টোটালটাই হতো ডিসি সার্কিট, এবং ডিসি কম্পোনেন্টের জন্য সেটাও ভ্যালিড হবে, অ্যাজ ওয়েল অ্যাজ শুধু যদি আমি এসি সেকশনটা নিই, শুধুমাত্র এই ইন্ডাক্টরটুকু নিয়ে বাকি ডিসি পার্টটুকু বাদ দিই, অফসেট কম্পোনেন্ট পার্টটুকু বাদ দিই, তাহলে সেটাও ভ্যালিড হবে। এই দুটো ইকুয়েশন সেক্ষেত্রে দুটোই ভ্যালিড। এবার তোমার রেশিওটা মেনলি এটা থেকেই আমার এই ইন্ডাক্টরের এল ভ্যালুটা আমার জানা, নোন ভ্যালু, এখান থেকে আমি এটা আননোন ইন্ডাকটেন্সের ভ্যালুটা বার করতে পারি। এই হচ্ছে কনসেপ্ট, আর কিছু না। বুঝলে ব্যাপারটা? এখানে আর সেরকম কিছু নেই, বাট সেইটাই আসলে ছবিটা আঁকতে হয়, জিনিসটা কি কি শর্ত স্যাটিসফাই হচ্ছে, কেন হচ্ছে সেটা বলতে হয়, বোঝার পর এটা করার পর এইটার ফেজার ডায়াগ্রাম ড্র করে দেখতে হয়,
E1 আর E2 সেম ডিরেকশন আছে, E3 E4 সেম ডিরেকশন আছে, সেম ম্যাগনিটিউড নিয়ে। যখন যেহেতু সেম আছে তাহলে এসি রেশিও গুলো, এদের ডিসি কম্পোনেন্টের রেশিও গুলো সেম হবে, এসি কম্পোনেন্টের রেশিও গুলো এটা করে ভ্যারি করবে। আচ্ছা, কিছু নেই এখানটা। প্রায় 0.1 মিলি হেনরি থেকে শুরু করে আপ টু 100 হেনরি অব্দি নির্ভুলভাবে মাপা সম্ভব হয় এই মেথডে। ঠিক আছে, তো বাস এগুলোই বলার, আর কিছু নেই এরকম। কারো কোনো প্রবলেম থাকলে একটু বলবে এটা। তোমাদের আছে সেলফ মেজার, মানে শুধুমাত্র ম্যাক্সওয়েলের দুটো ব্রিজ হয়। এই ব্রিজটা হচ্ছে শুধুমাত্র ইন্ডাকটেন্স ব্রিজ। ঠিক আছে, এবার ইন্ডাকটেন্স ব্রিজে কিছুটা এরর থাকে। যা হয় এই মেথড দিয়ে তুমি একটা দেখো না, এই যে এল বাই এল ইকুয়াল টু এটা বাই এটা, এই যে জিনিসটা দাঁড়িয়েছে, এই যে তুমি কিছুটা কিছুটা ডিফারেন্স পাবে, মানে অর্থাৎ কিছুটা মিল পাবে। তাও বলছে যে এই সিস্টেমে একটা একটু এরর আছে। ম্যাক্সওয়েল তখন বলছে যে এইটা, এই ইন্ডাকটেন্স, শুধু ইন্ডাকটেন্স ব্রিজ না করে বলছে আরো নির্ভুল ভাবে যদি মাপতে হয়, এখানটা শুধুমাত্র রেজিস্ট্যান্স না দিয়ে প্যারালাল একটা ক্যাপাসিটর লাগাতে হয়। তুই এখানে ক্যাপাসিটর প্যারালাল লাগাতে বলছে। ওটা, এটাকে বলা হয়, আগের ছবিটা এঁকেছিলাম ওটাকে বলা হয় ম্যাক্সওয়েলের ইন্ডাকটেন্স ব্রিজ। যখনই ক্যাপাসিটর লাগানো হয় তাকে বলা হয় ম্যাক্সওয়েলের ইন্ডাকটেন্স ক্যাপাসিট্যান্স ব্রিজ। ওইটা যে আরো বেটার পাওয়া যায়, ওটা পরের দিন ছোট করে বলে দেবো। যদিও এটা মনে হয় তোমার সিলেবাসে নেই, সিলেবাসে শুধুমাত্র ম্যাক্সওয়েলের ইন্ডাকটেন্স ব্রিজটুকুই লেখা আছে, এই ছবিটা, ফেজার ডায়াগ্রামটা আর এই ইকুয়েশনটা, কিচ্ছু নেই। ইন্ডাকটেন্স ক্যাপাসিট্যান্স ব্রিজটা নেই যদিও, তাও আমি একটু পরের দিন বলে দেবো ছোট করে। আজকে আমি তোমার বেরিয়ে চলেছি পরে, আমি ছেড়ে দিচ্ছি। এই ক্যাপাসিট্যান্সটা দিলে রেজাল্টটা আর একটু বেটার হয়, আর কিছু না। ঠিক আছে, তার জন্য ইকুয়েশনটা একটু অন্য হবে, সেটাই বলো। ঠিক আছে, কালকে কি বলবে, জিজ্ঞেস করো, তাহলে বলো।